সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার পরিচয় দিয়েছি, আমি বাংলা বিষয়ের শিক্ষক। তো আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, বাংলা বিষয়ের ক্লাস করব। তো বাংলা বিষয়ের ক্লাস করব আমি বাংলা ভাষার ব্যাকরণ বই থেকে একটি পাঠ নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আজকে আমরা আমাদের পাঠে অংশগ্রহণ করি। দেখো, আমার হাতে একটি ঘর রয়েছে, একটি ঘর। এটি যদিও একটি শোপিস, একটি খেলনা শোপিস সাজিয়ে রাখার মতো। তো আমরা আসলে অনলাইন ক্লাসের জন্য আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমরা কি করছি এখন, যার ঘরে যা আছে তাই নিয়ে উপকরণ হিসেবে ব্যবহার করছি এবং ক্লাসগুলো করার চেষ্টা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে যে একটি ঘর রয়েছে, এটিকে আমরা সহজেই দেখে চিনি যে এটি একটি ঘর। কিন্তু তোমরা কি জানো যে এই ঘরের আরেকটি নাম রয়েছে? জানো সেটা কি, বলতে পারো? হ্যাঁ, সেটা হচ্ছে আলয়। সেটি কি? আলয়। তাহলে চলো আমরা লিখি বোর্ডে। দেখো দেখো আমি লিখে দিচ্ছি আলয়। আচ্ছা, এখন এই যে আলয়, আলয় শব্দ দিয়েও ঘর বোঝায়। এবার লক্ষ্য করো, দেখো এর পাশে আমি যদি লিখে দেই বিদ্যা। আচ্ছা, আবার দেখো এখানে যদি লিখে দেই দেব। আচ্ছা, আবার দেখো এখানে যোগ চিহ্ন দিয়ে যদি আমি লিখে দেই আচ্ছা দেখো এখানেও লিখে দিচ্ছি হিম। এবার দেখো এই যে আলয় শব্দটি আমরা ব্যবহার করছি, আলয় শব্দের আগে যোগ চিহ্ন দিয়ে আমি আরো তিনটি শব্দাংশ লিখে দিয়েছি। কয়টি? তিনটি শব্দাংশ বা তিনটি রূপমূল। রূপমূল কি? তাহলে কি প্রশ্ন আসে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, রূপমূল বলতে বোঝায় কোন একটি শব্দকে, অর্থাৎ যে শব্দের অর্থ রয়েছে এমন একটি শব্দকে যদি ক্ষুদ্র অংশে ভাগ করা যায় এবং সেই ক্ষুদ্র অংশের যদি অর্থ প্রকাশ করে, তাহলে যে অর্থ প্রকাশ করবে যে ক্ষুদ্র অংশটা, সেটাই হচ্ছে রূপমূল। অর্থাৎ রূপমূলের নির্দিষ্ট একটি অর্থ থাকবে। আচ্ছা, তো আমার সাথে যারা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। তো আজকে আমার খুলনা অনলাইনের প্রথম ক্লাস, সেই হিসেবে অনেকে আছেন, মাহফুজা আপা আছেন হলো পায়েল স্যার, আমার আপন ভাই ফকির সাহেব, সবুজ স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য। আচ্ছা, এবার দেখো তো এই যে শব্দগুলো, শব্দাংশগুলো লিখে দিলাম, রূপমূল গুলো আমরা লিখে দিলাম, বলেছি রূপমূলের যদি অর্থ থাকে তাহলে সেটাই অর্থ প্রকাশ করবে। আচ্ছা দেখো, বিদ্যা যোগ আলয় কি হলো? বিদ্যালয়। দেব যোগ আলয় কি হবে? দেবালয়। এখানে লিখেছি হিম যোগ আলয়, তাহলে হিম যোগ আলয় কি হবে? হিমালয়। তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই শব্দটারও একটা অর্থ প্রকাশ করে, এরও একটা অর্থ আছে, এর একটা অর্থ আছে, এর একটা অর্থ রয়েছে। আচ্ছা, এবার দেখো আমি আরো একটি শব্দ লিখি। দেখো আমি লিখে দিলাম পর যোগ উয়া। পর যোগ উয়া, তাহলে এটা কি হয়ে গেল? পড়ুয়া। আবার দেখো লিখে দিলাম আমি চল যোগ অন, কি হলো? চলন। আচ্ছা, এই যে এখানে লিখে দিলাম পর যোগ উয়া, পড়ুয়া, চল যোগ অন, চলন। এগুলো কি বলতে পারো? হ্যাঁ, এগুলো হচ্ছে
ক্রিয়াপদের মূল অংশ বা ধাতু বা ক্রিয়া প্রকৃতি। আর এগুলো হচ্ছে প্রত্যয়। এগুলো কি? প্রত্যয়। আর এখানে যে আমরা লিখলাম এই শব্দ দ্বারা গঠিত, অর্থাৎ এর সাথে এই ধ্বনিগুলো, এই শব্দের সাথে এই শব্দ মিলেছে এবং এখানে একটা ধ্বনি রয়েছে, এখানে একটা ধ্বনি রয়েছে। প্রত্যেকটা শব্দের যোগ চিহ্নের আগে এবং পরে একটি করে ধ্বনি রয়েছে, অর্থাৎ যে রূপমূলগুলো আমরা ব্যবহার করেছি তার ধ্বনিগুলো মিলিত হচ্ছে। আচ্ছা, বাংলা ব্যাকরণে এরকম ধ্বনির যে মিলন হয় তাকে কি বলে বলতে পারো? হ্যাঁ, বলতে পারো। তাকে বলা হয় কি? সন্ধি। আচ্ছা, তাকে বলা হয় সন্ধি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি দেখলাম? যে প্রত্যয়জাত শব্দে এখানে দ্বিতীয় অংশের কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু এই ক্রিয়াপদগুলোর অর্থ প্রকাশ করে। আচ্ছা, এটা যে অর্থ প্রকাশ করে এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এটুকু লিখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষায় শব্দ কয়েকটা উপায়ে গঠিত হয়। সেগুলো কি কি? সন্ধিজাত শব্দ, সমাসজাত শব্দ, প্রত্যয়জাত শব্দ, উপসর্গজাত শব্দ, তাই না? উপসর্গজাত শব্দগুলো কেমন হয়? যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, যেমন আমি লিখে দিলাম দিন, সাথে দিলাম সু, তাহলে কি হলো? সুদিন। আবার যদি এর সাথে কু দেই তাহলে কি হবে? কুদিন। এখন এই যে কু এবং সু রয়েছে, এগুলো নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। যখন এই শব্দগুলোর সাথে মিলিত হয়, এই শব্দের সাথে যখন মিলিত হয় তখন এটা নতুন অর্থ প্রকাশ করে। ঠিক আছে? এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে উপসর্গজাত শব্দ। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা আমাদের যে পাঠ, আমাদের যে পড়া সন্ধি, এই সন্ধি নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এটা আমি মুছে দিই। দেখো, তাহলে দেখো, লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো তোমরা যে এই যে এখানে, আচ্ছা আমি আবার একটু লিখে নিই তাহলে সুবিধা হয়। দেখো, বিদ্যা যোগ আলয়। এবার দেখো এই শব্দটি কিভাবে গঠিত হলো সেটা একটু লক্ষ্য করি। দেখো, ব যোগ ইকার যোগ দ যোগ জফলা যোগ আকার, তারপরে এখানে হচ্ছে একটি যোগ চিহ্ন রয়েছে, আ যোগ ল আল, এখানে একটি অ আসবে কিন্তু আমি অটা দিচ্ছি না, কেননা উচ্চারণে আমরা ধরে নিব। তাহলে দেখো, বয়ের সাথে বয়ের পরে আসলো ইকার, তারপরে দ, তারপরে জফলা, তারপরে হচ্ছে কি আকার। এবার দেখো এখানে হচ্ছে কি আ রয়েছে। তাহলে এই যে শব্দের অংশ বা রূপমূলগুলো যখন আমরা উচ্চারণ করছি, এই উচ্চারণের সময় এখানে দেখো ধ্বনি চলে আসছে। আমরা বলেছি ধ্বনি বা আওয়াজ কি? যেগুলো আমরা মুখে উচ্চারণ করি সেগুলোকে বলা হয় ধ্বনি বা আওয়াজ, কিন্তু যখন এগুলোকে লিখে দেই তখন হয়ে যায় কি? বর্ণ। কিন্তু এই যে সন্ধির বেলায় পাশাপাশি দুটি ধ্বনি মিলিত হয়। কেউ যদি বলে যে দুটি বর্ণ মিলিত হয়, দুটো শব্দ মিলিত হয়, তাহলে কিন্তু হয় না। কেন হয় না? দেখো, এই যে এখানে বলছি বিদ্যা আ, এখানে বলেছি আলয় আ, তাহলে পাশাপাশি এই দুটো ধ্বনি মিলিত হলো, দুটো ধ্বনি মিলিত হলো। ঠিক আছে? তাহলে দেখো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। কিসের মিলন? পাশাপাশি বা পরস্পর দুটো ধ্বনির মিলন। দেখো আমি লিখে দিচ্ছি, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। কিসের মিলন? পরস্পর দুটো ধ্বনির মিলন। পরস্পর দুটো ধ্বনির মিলন। তাহলে এটার অধ্যায় হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ। আচ্ছা একটু লিখে নিই, এটা একটু ভুলে গেছি আমি। দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ। আচ্ছা,
সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে কিসের মিলন? পাশাপাশি বা পরস্পর দুটো ধ্বনির মিলন। দেখো আমি লিখে দিচ্ছি, তাহলে পরস্পর দুটো ধ্বনির মিলনকে সন্ধি বলে। আচ্ছা, পরস্পর দুটো ধ্বনির মিলনকে সন্ধি বলে। যেমন এখানে একটি শব্দ আমরা বিশ্লেষণ করে দেখলাম, একইভাবে যদি এগুলো বিশ্লেষণ করি, এই একই উপায়ে এই ধ্বনিগুলো মিলিত হবে। আচ্ছা, তাহলে চলো আমরা দেখি যে এই সন্ধি আমরা কেন পড়ব, কি কাজে লাগে আমাদের পড়তে। আচ্ছা, দেখো দেখো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমি যদি বলি আমি বিদ্যা যোগ আলয়, আচ্ছা, এই শব্দটি যদি আমি বলি প্রতিদিন, যে আমি প্রতিদিন বিদ্যা যোগ আলয়ে যাই, আমি আমার আরাধনা করার জন্য দেবযোগ আলয়ে যাই, ঠিক আছে, এমন যদি বলি তাহলে কেমন হয় বলতো? কেমন হয়? শুনতে ভালো লাগে না, তাই না? আচ্ছা, শুনতে ভালো লাগে না। আরেকটি কথা মনে রাখবে যে সব শব্দেরই সন্ধি হয় না। যেই শব্দগুলো সন্ধি করলে সেগুলো শ্রুতি মধুর হবে, শুনতে ভালো লাগবে তোমার কাছে, সেগুলোই কেবল সন্ধি হয়। যেমন মনে করো, আমি যদি বলি আরেকটি শব্দ, দেখো, কচু যোগ আদা, আদা যোগ আলু, তাহলে কি লিখতে পারি? কচ্চাদালু। এখন এই কচ্চাদালু শব্দ যদি আমরা বলি তাহলে কি ভালো লাগছে? ভালো লাগছে না। তাহলে মনে রাখবে সন্ধি সেখানেই প্রয়োজন যেখানে সন্ধিরা শ্রবণে শ্রুতি মধুর করবে, শুনতে ভালো লাগবে, শব্দের অর্থের তারতম্য যথাযথ হবে, সেখানেই সন্ধি হবে। তাহলে যেখানে শ্রুতি মধুর হয় না, সহজে উচ্চারিত হয় না, সহজে উচ্চারিত হলেও তার কোনো অর্থ প্রকাশ করে না, এরকম ক্ষেত্রে আমাদের সন্ধি প্রয়োজন নেই। তাহলে দেখো, এটা মুছে দিলাম আমি। আচ্ছা, এবার লক্ষ্য করো, কেন বললাম আমরা যে সন্ধি আমরা কেন পড়ব, কি প্রয়োজন পড়ার, কেন পড়ব? তার কারণ হচ্ছে, দেখো, প্রথমেই একটা জিনিস লক্ষ্য করো, আমি বলেছি যে আমি যদি বলি বিদ্যা যোগ আলয়ে যাই তাহলে কি হয়? ভালো লাগে না। এবার দেখো, এখানের এই আধ্বনি এবং এখানের এই আধ্বনি, দুটো ধ্বনি মিলিত হয়ে একটি ধ্বনিতে পরিণত হয়েছে। এবং আমরা বলেছি যে সন্ধিগুলো হলে সন্ধিজাত শব্দ শ্রুতি মধুর হয়ে থাকে। কি হয়ে থাকে? শ্রুতি মধুর হয়ে থাকে। আচ্ছা, দেখো, তাহলে আমরা প্রথমে লিখে দিচ্ছি শ্রুতি মধুর হয়। কি হয়? শব্দ শ্রুতি মধুর হয়। আচ্ছা, তারপরে দেখো, আমরা এরকম বলি যে একটা মানে অর্থাৎ দুই পাশে দুটো ধ্বনি মিলে একটি ধ্বনিতে রূপান্তরিত হয়। কেমন? এখানে আধ্বনি রয়েছে, এখানেও আধ্বনি রয়েছে, তাহলে এই দুটো ধ্বনি মিলে একটি আতে পরিণত হলো, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। তাহলে দেখো, এই আ এবং এই আ, দুটো আ মিলে এখানে একটি আ হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? যে উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। উভয় ধ্বনি মিলে বা মিলিত হয়ে একটি ধ্বনি হয়। আচ্ছা, উভয় ধ্বনি মিলিত হয়ে একটি ধ্বনি হয়। এবং দেখো, একটি ধ্বনি লোপ পায়। কিভাবে লোপ পায়? যখন এখানে দুটো আ ছিল, আবার যেমন দেখো, আমি যদি লিখি শত যোগ এক, এখানে দেখো তালব্য স যোগ ত যোগ অ যোগ এ যোগ ক। এখানে দেখো, এই যে একটি অ আসলো, এখানে এই অ এবং এ
এই দুটো ধ্বনির থেকে মিলে একটি ধ্বনি লোপ পেয়ে এখানে হয়ে গেল কি স তে ক, অর্থাৎ এই অ এবং এ মিলে একটি একার চলে আসলো। কি আসলো? এই অ এবং এর পরিবর্তে এখানে একটি নতুন ধ্বনি এ কারের আগমন ঘটলো। তাহলে আমরা বলতে পারি যে একটি ধ্বনি লোপ পায়, একটি ধ্বনি লোপ পায়, একটি ধ্বনি লোপ পেয়ে কি হলো? আরেকটি নতুন ধ্বনির সৃষ্টি করলো। কি করলো? আরেকটি নতুন ধ্বনির সৃষ্টি করলো। একটি ধ্বনি লোপ পেল, একটি নতুন ধ্বনির সৃষ্টি করলো। অ এবং এ পরিবর্তিত হয়ে, অর্থাৎ অ এবং এ মিলিত হয়ে এখানে একটি একারের আগমন ঘটলো, একার ধ্বনির আগমন ঘটলো। আচ্ছা, এবার চলো দেখি যে তাহলে আমরা দেখলাম যে উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়েছে। কিভাবে? এই অ এবং এ মিলে, দুটো মিলে একটি নতুন ধ্বনির সৃষ্টি হয়েছে। দেখো লিখি, তাহলে আমরা লিখে দেই উভয় ধ্বনি মিলে একটি নতুন ধ্বনির সৃষ্টি হয়েছে। তাহলে কি দেখলাম আমরা? যে সন্ধি দ্বারা গঠিত শব্দ বা সন্ধিজাত গঠিত শব্দ শ্রুতি মধুর হয়, অর্থাৎ শ্রবণে মিষ্টি হয় বা ভালো লাগে। উভয় ধ্বনি মিলিত হয়ে একটি ধ্বনি সৃষ্টি করে। ও এখানে আমি একটা দুটো লিখে ফেলেছি, তাই না? উভয় ধ্বনি মিলে একটি নতুন, আচ্ছা এই দুটো একই জিনিস দুবার লিখে ফেলেছি। আচ্ছা যাই হোক, তাহলে দুটো ধ্বনি মিলে একটি ধ্বনি সৃষ্টি করলো, একটি ধ্বনি লোপ পায়, আর যে উভয় ধ্বনিটা মিলে সেটি মিলে কি হয়? একটি নতুন ধ্বনির সৃষ্টি করে। আবার আমরা কি বলতে পারি? একটি ধ্বনি বদলে যায়। কিভাবে বলতে পারি? যেমন মনে করো, আমি আরেকটা উদাহরণ দিই এখানে। দেখো আরেকটি উদাহরণ লিখি। দেখো লিখে দিলাম আমি দিক যোগ অন্ত, দিক যোগ অন্ত। এখানে লক্ষ্য করো, যখনই আমরা লিখবো দিগন্ত, দিগন্ত, দেখো এই ক এবং অ ধ্বনি, এই দুটো ধ্বনি একসাথে মিলিত হয়ে এখানে কি হয়ে গেল? গ হয়ে গেল, তাই না? এই যে মনে করো একটি ধ্বনি বদলে গিয়ে, অর্থাৎ দুটো মিলিত হয়ে একটি বদলে গিয়ে একটি নতুন ধ্বনি আবার এখানে চলে এসেছে। অর্থাৎ আমরা ধ্বনিগুলো সন্ধি কেন করব? তার কারণ হচ্ছে এগুলো শ্রুতিমধুর হয়, নতুন ধ্বনির সৃষ্টি করে, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনিতে পরিণত হয়, এবং আর কি হয়? একটি ধ্বনি বদলে গিয়ে নতুন আরেকটি ধ্বনির আগমন ঘটে। আচ্ছা, এবার চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি যে দেবপ্রসাদ স্যার, আদাব স্যার, ভালো আছেন? দেবপ্রসাদ স্যার জয়েন করেছেন আমাদের সাথে, কিন্তু কোনো কথা নাই। আরেকজন আছে কে? মফিজুর রহমান, রেক্সোনা আপা, শফিকুল ইসলাম। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সবাই যারা আমার সাথে আছেন। সবাইকে শুভ সন্ধ্যা। আমি আছি আপনাদের খুলনা অনলাইন পাঠশালায়, অনলাইন স্কুলে। আচ্ছা যাই হোক, এবার চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি, আমরা এই যে সন্ধি এতক্ষণ পড়লাম, যে এই সন্ধি কত প্রকার। বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণে তোমাদের যে বই রয়েছে, এই বইয়ে দেওয়া আছে বাংলা শব্দের সন্ধি এবং তৎসম শব্দের সন্ধি। দেখো আমি লিখে দিচ্ছি। একটি হচ্ছে বাংলা শব্দের সন্ধি, আরেকটি হচ্ছে তৎসম শব্দের সন্ধি। আচ্ছা, বাংলা শব্দের সন্ধি, তৎসম শব্দের সন্ধি। তৎ মানে কি? তৎ মানে হচ্ছে তার
সম শব্দের অর্থ হচ্ছে সমান, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে সংস্কৃতের সমান। অর্থাৎ তৎসম সন্ধি হচ্ছে যে সন্ধিগুলো আমরা তৎসম বা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসে ব্যবহৃত হচ্ছে, সেরকম সন্ধিকে বলবো আমরা তৎসম সন্ধি। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই বাংলা ভাষার শব্দের যে সন্ধি এটিও